কি করব বলো আজমিরি, তোমার ছোট মেয়েটা অসহ্য রকম চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলছিল। তার ওপর অন্দরমহলে সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখেও একবার। মামির কথায় তেতে উঠে অনু বলল। ভাঙলে ওর স্বামীর টাকার কেনা জিনিস ভেঙেছে, তাতে তোমার কি মামি? অনুর মুখে কৃতিকের গুণগান শুনে গর্জে উঠে আজমির শেখ মেয়েকে ধমক দিয়ে বললেন। চুপ করো, কে কার স্বামী? কথাকার কোন থাইল্যান্ডে বসে বিয়ে পড়িয়েছে, রেজিস্ট্রি করেছে, ওসব আমি মানি না। কেন মানো না মা? অস্বীকার করতে পারবে অরু যে কৃতিক ভাইয়ার বিবাহিতা স্ত্রী? তাছাড়া অরু 4 দিন যাবৎ কৃতিক ভাইয়ার সাথে ছিল, একসাথে একই ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? অনুর কথার পাছে আজমির শেখ কিছু বলার আগে জাহানারা মুখ দিয়ে বিরক্তির ছ্যাঁছা উচ্চারণ করে বলে উঠছে। কতটা লজ্জা শরমের মাথা খেলে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষ পর্যন্ত কিনা নিজের মায়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়ল। ছ্যাঃ, আমার তো মনে হয় ওই ছেলে ফুর্তি করার জন্যই এত নাটক করেছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। মামির কথায় শক্ত হয়ে এলো অনুর চোয়াল। এরা ভাবেটা কি, নিজেকে যা খুশি তাই বলে যাচ্ছে? এদিকে আজমিরি শেখেরও কানে লেগে গেছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব বলে কানে লাগারই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলছে, দুদিন পর মহল্লার লোকেরাও বলবে, তারপর ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিঠ পিছে খিল্লি উড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচিকর মন্তব্য করবে। খুব গভীর আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখনই সেসব কথা ভাবতে গেলে মেজাজ সপ্তম আসমানে চড়ে যায় আজমির শেখের। তিনি খ্যাপাটে অনুকে তৎক্ষণাৎ ধমকের সুরে থামিয়ে দিয়ে বলেন। ওরও যদি একটা রাস্তার ছেলেকেও ভালোবাসতো, তবুও তার অন্যান্য যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি। কিন্তু জায়েন্ট কৃতিককে মানা যায় না। তাই এসব বিষয় নিয়ে আর একটাও কথা বাড়াবে না অনু। চুপচাপ থাকবে। সবার সব কিছু জানাজানি হয়ে যাওয়ার আগেই ওরুর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতুক গলায় বলল। জায়ান কৃতিকের দোষটা কোথায় মা? তখনই থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও এরকম একটা জটিল বিষয় নিয়ে। ব্যাপারটা মোটেও ভালো লাগছে না আজমির শেখের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন। অনু থমথমে গলায় বলল। আমি বলেছি মেনে নেওয়া যায় না, তার মানে যায় না। আর কোনো প্রশ্ন করবে না এক্ষুনি। নিজের রুমে যাও। যা ইচ্ছে করো মা, তবে নিজের জিদ আর অহমিকাকে এতটা বড় করে দেখতে চেও না, যার ফলস্বরূপ তোমার মেয়ের না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কতটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে অনু রুমের চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু। অনু চলে যেতে শুরু হয়ে যায় জাহানারার ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমির শেখের উদ্দেশ্যে বললেন। সে কবে থেকে বলছি তোমায় আজমেরি, অনু বড় হয়েছে। আমার রেজাও মাসাল্লাহ নামদাম কামিয়েছে অনেক। পুরো ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সভাপতি হয়েছে এবছর। রেজার কথায় বড় বড় মাথাওয়ালা লোকেরাও এখন ওঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজের চোখেই দেখলে। তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করেই কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে কি এসব হয়? তাই এখনো সময় আছে। অরুর মতো উচ্ছন্নে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগেই অনু আর রেজার গাঁটছড়াটা বেঁধে দাও। তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমার একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে জাহানারা পুনরায় বললেন। আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি বোন। অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমির শেখ নয়, কিন্তু অরু এবার ইউএস থেকে গিয়ে যা যা ঘটালো তাতে অনুর প্রতি সন্দেহ আর শঙ্কা দুটোই তার মনে দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মান সম্মান খোয়া যাচ্ছে। এই সময়ে অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণাগুণ সম্পূর্ণ পাত্রস্থ করা অনেকটা চ্যালেঞ্জের মতন। তাই আপাতত আজমির শেখের মাথায় জাহানার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ঠিকই তো, এভাবে শর্ট নোটিসে কত সহজে দায়িত্ব নিয়ে সব কিছু গুছিয়ে ফেলছে রেজা। তাছাড়া আরেকটা কথাও তো ঠিক, এখন আর সে এই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানো পাতি নেতা নেই রেজা।
নিজের যোগ্যতায় ভালোই নামি দামি নামদাম কামিয়েছে সে। দেখতে শুনতেও খারাপ না, এক কথায় পাত্র হিসেবে ভালো। শুধু ভালো নয়, বরং বেশ ভালো। মামির কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পা ফেলে অরুর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই হুট করে সামনে চলে আসে রেজা আর ওর ছোট্ট বোন রূপা। না, রেজা অনুর পথ আটকে দাঁড়ায়নি, বরং দুজন দুই দিক থেকে আসছিল বলেই পথিমধ্যে দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধহয় প্রথম সাক্ষাৎ ওদের। যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্র পাদরে থমকে যায় রেজার। রেজার পেছনে ওর ছোট্ট বোন রূপাও ছিল। মাস্টার সন্ধ্যার টিউশন থেকে ফিরেছে সে, এখন রুমই যেত, কিন্তু পথিমধ্যে ভাইকে ভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনের আগন্তুককে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিতেই চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, আরে ভাবি যে, কতদিন পর দেখা হলো তোমার সাথে। এমনিতে মেজাজ চড়া হয়ে আছে, মাথাটা যন্ত্রণায় ধিরিম ধিরিম আওয়াজ করছে। তার উপর রূপার এমন অহেতুক ভাবে সম্বোধনে বেশ বিরক্তি হলো অনু। তৎক্ষণ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কে তোর ভাবি? আপু বল। অনুকে ধমকে রূপা মুখ কালো হয়ে করে চলে যেতে রেজা খানিকটা এগিয়ে এসে শুধল। অনু কেমন আছো অনু? বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, ভালো নেই। কেন? অনু এবার ঘুরে দাঁড়িয়ে আগাগোড়া পরখ করলো রেজাকে। আগের চেয়ে বেশভূষায় বেশ পরিবর্তন হয়েছে তার চেহারার। এখন আগের মতো মদন মদন ভাবটা আর নেই। সাদা পাজামা পাঞ্জাবি আর মুখ ভর্তি খড় দাড়িতে ভালোই লাগছে দেখতে, কোথাও যেন একটা গুন্ডা মাস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনুর চোখে রেজাকে সে আগের মতোই মদন মদন লাগছে। রেজা এখনো প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকে আছে দেখে অনু নিজের সমুখ ছেড়ে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো? অনুর কথার পাশে রেজা স্নেহের স্বর বুড়িয়ে বলল, এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো। বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকে চরম শিখরে পৌঁছে বলল, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন যাত্রা? রেজা ছুঁচ কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যি হচ্ছে। বিয়ে আমার। একটু আগে শুনে এলাম মার ফুপি বিয়ে নিয়ে আলাপ করছে। আর একটু সবুর করো, তোমাকে ঘোড়া গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অনু কান দিয়ে বের করে অরুর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বজ্রকণ্ঠে বলল, রিডিকিউলাস। রেজা লাজুক হেসে হালকা মাথা চুলকে বলে উঠছে। হ্যাঁ, ওইটাই। রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখ ভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগে রাগে চেহারায় মুহূর্তে ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জুড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কের মেঘ। দেখে মনে হচ্ছে চলচলে চোখ দুটো এখন থেকেই নেমে আসবে অসহায় অপারক বাড়িধারা। তপ্ত রাশভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছেড়ে করিডোর দিয়ে যেতে যেতে বিড়বিড়ালো অনু। শুনেছি বাড়ির বড় মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি অরুর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? কৃতিককুঞ্জের হলরুমে টাঙানো দেয়াল জোড়া বিশাল ঘড়িটা ঢং ঢং আওয়াজ করে সকাল 8টা জানান দিয়েছে। তবে এখনও পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচের ডাইনিং জায়গাটাও পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে অরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছে অনু। খাবারের লোকমা মুখে নিতেই বসে বসে ফোপাচ্ছে অরু। কিছুতেই মুখ থেকে গলায় নামাচ্ছে না সে। তখন থেকেই একইভাবে বসে বসে আছে দেখে অনু এবার ধমকে উঠে বলল, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? খাবার গলা দিয়ে নামছে না আপা। আমি ওনার কাছে যাব, বিশ্বাস কর, ওনার থেকে এতটা দূরে চলে এসেছি, সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদেরকে আর কখনো দেখা হবে না আপা। উনি তো আমাকে না দেখে থাকতে পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবারও প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছরের
কৃতিকের জন্য মাত্র 19-এ পা দেওয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে অনু হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর ছোট্ট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফট আর আহাজারি করে জানা নেই অনুর। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে অরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। কৃতিক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে, এখন খেয়ে নে। অনু কথাটা বলেছে কি বলেনি তখনই মুখের কথা ছো মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিংয়ের দিকে এগিয়ে এসে জাহানারা বললেন, খাওয়া খাওয়া, বেশি করে খাওয়া। শরীর ভেঙে চুরে জাহাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবারই ছোট সাহেব সর্বনাশের আর কিচ্ছুটি বাদ রাখেনি। মামির আকার ইঙ্গিতে করা নোংরা তিরস্কারে থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো অরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। অনুর এসব রাগ ঢাকে দুপয়সা তোয়াক্কা না করে জানার এগিয়ে এসে আঙুল উঁচিয়ে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখিয়ে বলল, দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে। কি ধকলটাই না গিয়েছে মেয়ের উপর দিয়ে। আগে তো এমন ছিলিস না, অথচ এবারই ছেলের সাথে কদিন থেকে এই হাল। হ্যাঁ রে অরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে অমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করে এই লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে চাচ্ছে, ব্যাপারটা বুঝে আসতে চেঁচে উঠল অনু। মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথার মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইল ওর। আসলেই তো ও আগের চলটা শুকিয়ে গিয়েছে। তবে আজ এটা বলা বা কাল নয়, প্রায় মাস খানেক আগে কৃতিক যখন হুট করে ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথা তো সত্যি, কৃতিকের জন্য শারীরিক এই অধপতন অরুর। তাই অরু নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চিবুতে চিবুতে মামির উদ্দেশ্যেই বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য 15 বছর। সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে 12 বছরের ছোট মাত্র। এইটুকুনি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠলেন জাহানারা। আশেপাশের কোনো কিছু তোয়াক্কা না করে খিট মিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্টা হয়ে ফিরেছিস, আবার বড় বড় কথা বলা হচ্ছে। মহল্লার মানুষকে বলে দিলে তখন বুঝবি অপমান কাকে বলে। মামি কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ে পা দোলাচ্ছ সেটা ওর স্বামীর টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলাও, পরিণাম খারাপ হতে পারে। জায়ান কৃতিককে চেনো না তুমি। অনুর কথা শেষ হতে জাহানারা তীরের ফলার মতো দৃষ্টি ভস্ম করলো অনুকে। তিনি সেভাবে তাকে বলেন, কদিন পর ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না অনু। তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দেব আমি। কি বলছো? কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা আকস্মাৎ কথাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এলো কর্ণপুরে। ঝঙ্কার তুলো অনুর ও তৎক্ষণাৎ পাশ ঘুরিয়ে মায়ের দিকে তাকে আহত সুরে ডাকল, মা। আজমেরি সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল, এত তাড়াহুড়ো কেন মা? মাত্র কয়দিনই তো হলো আমরা দেশে ফিরলাম। তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএ যেতে হবে। আর এখনই কি না? এই জন্যই তো তাড়াহুড়ো। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই ভালোই পালন করতে পারলে তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে অরুকে বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে অরুর বিয়ে হওয়াটা জরুরি, কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলেই মানুষ পেছনের কাহিনী খোঁচাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়। তাই আপাতত অরুণ নয়, তোমার বিয়েটাই মোক্ষম আমার কাছে। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতে চেঁচে উঠল অনু জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমেরি শেখ মুখে কিছুই বললেন না, চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর আহত সুরে বলে উঠলেন,
ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে অনু, যখন তখন আবারও পড়ে যেতে পারি। তবে মনে হয় না এবার পড়ে গেলে আর কোনো দিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শোনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথায় অরু দু বোনেই মুখ থেকে রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো সেটা ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে, মনে হয় না আর শেষ রক্ষা হবে। অরু তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল, ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, কিন্তু অনুদের তো অপূর্ণ ভালোবাসার কি হবে? এই কি হবে ভাবতে গিয়ে বুকের ভেতর এলো পাথারি ঝড় উঠেছে অনুর। সেই ঝড়ে একে একে ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত মানুষ পরে খচিত প্রতিটা সুন্দর মুহূর্ত যেন হুট করে দাউ দাউ করে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে কেউ। অনু আর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না সবার সামনে। এটো হাত সহই ছুটতে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোনো একটা ঘর থেকে। সন্ধ্যা হতেই ল্যান্টার্ন আর স্ফটিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হিরোকো খচিত বাড়ির চারিপাশ। ভেতরে সফট গানের তালে তালে শরীর দোলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইন এর প্রভাবে কেউ মাতাল, আবার কেউ বা অর্ধ মাতাল। তবু মিউজিকের তালে তালে তাল পা মিলিয়ে কোমর দোলাতে মোটেও অপারগ নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে, সেখানে বার স্টুল পেতে ডোরাকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনো পুরোপুরি ফর্মাল ড্রেস, দেখেই মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মোটেই ডিস্কো বার বা হট্টগোল পছন্দ নয়, তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে হলেও এখানেই চলে আসে ও। ছোট্ট জোড়া নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ছিমাচ্ছে, মনে হয় অ্যালকোহলের গন্ধে ওরও নেশা ধরে এসেছে। কৃতিক জোড়াকে দিয়ে ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খেঁচিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দেব। ডোরা বেচারি হয়তো জানি না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসাই চুপচাপই রইল ও। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয়, তখনই বাড়ির মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, এলিসা আর শায়রের। ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে, ওকে একটু সময় দেওয়ার জন্য। ঠিক আগের মতো ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলেশীন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বাসস্টুল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধল, দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস। তাহলে বেড়ালের বাচ্চা কোলে নিয়ে বারে কি করছিস তুই? কৃতিক ঠোঁট উল্টে না সূচক মাথা নাড়িয়ে বলল। জানি না। সার একটু ভালো করে নজর বুলিয়ে বলল। আরে এটা তো অরুর বিড়াল। কৃতিক ফ্রিকুচকে বলল, তোকে জিজ্ঞেস করেছি, কতবার বলেছি ওর নাম মুখে নিবি না তুই? এলিসা ওদের থামিয়ে দিয়ে বলল, থাম না তোরা, জেকে তুই তো বিড়াল দেখলেই অ্যালার্জি অ্যালার্জি বলে নাক সিটকাস। এখন তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করছিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে বসে আছিস? আদৌ ভার্সিটিতে গিয়েছিলি? কৃতিক কোনোরূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে একটা পকেট থেকে প্যাকেটের কাগজ বের করে টেবিলের উপর রেখে পুনরায় চুমুক দিল ওয়াইনের গ্লাসে। কাগজে কী আছে দেখার জন্য অনুপ তাড়াহুড়ো করে কাগজটা লুফিয়ে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কঞ্চে বলে উঠছে, তুই রিজাইন দিয়েছিস মানে? এইটা তোর শখের জব ছিল? কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলল। আই নো। এলিসা রেগে মেগে বলল, তাহলে হুট করে রিজাইন দিয়েছিস কেন? ওর জন্য? সব কিছুর একটা লিমিট থাকতে হয় জেকে। এভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। তার নাক শিকয় তুলে বলল, গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটাও অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোন দিন দেখবো বিড়ালটাও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনের যুক্তি শুনে কৃতিক বিরক্ত কর্কশ আওয়াজে বলে উঠল, আহ, চুপ করবি তোরা। আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাড়িনি, বিটিতে যাওয়ার জন্য ছেড়েছি। এবার অর্ণব, এলিসা, শায়র একযোগে বলল। কি, তুই অবশেষে বিড়িতে ফিরছিস? কৃতিক
ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল, একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলো সুদে আসলে মিলাতে যাচ্ছি। তাছাড়া আরও একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি পড়ে আছে। আমি আবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তির্যক ছুরির ফলার মতো কথাগুলো উগড়ে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যেই বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে যাওয়ায় সায়র, অর্ণব, এলিসা কাঁধে হাত দিয়ে অস্ফুটে বলে উঠছে, দোস্ত, এবারের ভ্যাকেশনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কটমটিয়ে সায়রের এক হাত ঝাড়া মেরে এলিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কাছ থেকে হাত সরা গর্ধব। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুরাও মির্জাফরের মতো আচরণ করে। হ্যাঁ, দেখতে পারছি না, ছুতে পারছি না, দেখতে পারছি না, ছুতে পারছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা যায় কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামলো অরু। অতঃপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টটা এখনও সেভ করা রয়েছে সেটার সেন্ড অপশনে ক্লিক করে চোখ বুঝলো মেল অ্যাকাউন্টের পাশে থেকে থাকা ছোট্ট ডিপিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদারের জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে উরুর উপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগেরই হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইল তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে অরু। ও জানে না এই মেল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশায় বাঁচছে চাষা, সেরকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেল পাঠায় অরু। কি জানে, হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে, কারণ একটা কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলে এছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানা নেই ওর। মেল পাঠানো শেষ হলে সে কখন থেকে এক ধ্যানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়ে আছে ওরও মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, কতদিন দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখনও কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিনরাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে। আর এখন সেই কষ্টটা সুদে আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্যই পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথম ভালোবাসা, তারপর অভিমান, তারপর সবশেষে বুক ভাঙা কান্না কাতর, এভাবেই যাচ্ছে অরুর দিন। ওরু ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর খোঁজ নেই। যে কৃতিক জিদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি কখনোই, হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই। অরু হলপ করে বলতে পারে কৃতিক আসবে না, আর এখানেই হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। অরু তখনও টেবিলের উপর মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রুসিক্ত নোনা জল। ঠিক সেই সময় হুট করে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝেও কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপটা বন্ধ করে চোখ মুছে পেছনে চাইল অরু। দেখলো দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকেও তাকানো যায় না, আর সবসময় একটুখানি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল অরু। কিছু বলবি আপা? অনু হাসোচক মাথা নাড়িয়ে বলল,
তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্বে নেতিয়ে যাওয়া মঞ্চ ফুট করে লাফিয়ে উঠল অরুর হৃদগহীনে। কোথাও যেন প্রদীপ শিখার ন্যায় দপ করে জ্বলে উঠল এক ফালি আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট না করে সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনো রকমে ওনাটা জড়িয়ে ছুট লাগালো মহলের ছাদের দিকে। কৃতিক কুঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোরে পেরিয়ে চিলেকোঠার ঘরে আসতে হাঁপিয়ে উঠল অরু। দিনের দীপ্তি হচ্ছে চলমান, তবু চারিদিকে চৈত্র মাসের খাখা রৌদ্রে চোখ জ্বলে যাচ্ছে। এই সময় ছাদের দিকে তাকালে কেমন গলা শুকিয়ে আসছে মনে হচ্ছে। পা রাখার সঙ্গে সঙ্গে পুড়ে ফুসকা পড়ে চামড়া উঠে আসবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যা ও একটু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আসতেই হিটারের উত্তাপে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকা বরফ শীতল ঠান্ডা আবহাওয়া থেকে এসে এই রোদকে অরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়ানক লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকে গলা ছেড়ে ডাকলো অরু। শুনছেন, এদিকে আমি। ওর প্রিয় আগুন তো কোন দিক দিয়ে আসবে তা ঠাউর করা যাচ্ছে না, তাই সহসা এদিক ওদিক উকিঝুঁকি দিচ্ছে ওরু। কিছু সময় যেতে ওর চোখের সামনে দৃশ্যগত হলো সেই আগন্তুক, কিন্তু এ তো জায়ান কৃতিক নয়, জায়ান কৃতিকের ধারে কাছেরও কেউ নয়। আকস্মাৎ ঝটকাটাকে সামাল দিতে না পেরে হতবিহ্বল হয়ে সামনের মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে ওরও। কেমন আছে সরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তাও অবাক না হয়ে মেকি হেসে অরু বলে, হ্যাঁ, ভালো আছি। চিরচারিত মিথ্যে কথা যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে তাও বলতেই হয়, তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃত্তিক কুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসা হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম। অনু আপা ডেকে পাঠিয়েছে। তোর নাকি মন মেজাজ ভালো নেই। অরু মৃদু হেসে মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পেছনে নীলিমা কিছু বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে একবার পরক করলো। ওর মনে মনে ভাবল, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদোষ নদোষ মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকার মতো লাগছে। গলার হাড় হাড্ডি সব বোঝা যাচ্ছে। তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন ওরুর একতরফা ভালোবাসা বুঝলো না কে জানে। নীলিমা সেই তখন থেকে চুপ করে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি? চল নিচে যাই, এই বাড়িতে প্রথম এলি, তোকে কৃত্তিক কুঞ্জে ঘুরিয়ে দেখাই। নীলিমা না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান ধরতে হবে না অরু। আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞেস করব না কেন এই দহন। সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মনমরা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি বল? যে যাওয়ার সে তো গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবারও পড়াশোনায় মন দে। অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্সে পড়তাম, তখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো, পরক্ষণে চট করে বলে উঠল, অরু, তোর তো সাহিত্যে বেশ আগ্রহ। তুই নোবেল পড়তে ভালোবাসিস। তুই একটা কাজ করতে পারিস, তুই বাংলা একাডেমির সাহিত্যকলায় ভর্তি হয়ে জানা। ওখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে। বিভিন্ন বয়সের কবি, সাহিত্যিক, গল্পকাররা ওখানে এসে নিজের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করেন। ভেতরে পাবলিক লাইব্রেরিতেও আছে একেবারে মনোরম শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মন দিতে চায়, তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্য আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশের চারুকলা একাডেমিতে আমি প্রতিদিন আঁকাআঁকি আর স্কাল্পচারের কাজে শিখতে যাই। তুই যদি সাহিত্যকলায় ভর্তি হোস তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারে ফেলনা নয়, বরং ওর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে ওর মস্তিষ্ক খেলে গেল আরও একটা কৌশলী পরিকল্পনা মনে মনে ভাবল, এটাই সুযোগ। মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে
বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্যে মায়ের বেশ আগ্রহ। আমি একাডেমিতে ভর্তি হতে চাই, শুনলে না করবে না নিশ্চয়ই। অরু কিছু একটা ভাবছে দেখে নীলিমা ব্যথাতুর কঞ্চে বলল, একটু সময় নেই, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় অরু আশ্চর্য হয়ে বলল, কি বলছিস এসব নীলিমা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু উনি। সম্পর্কটা এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়া টাওয়ার কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না অরুর। সহসা কথা ঘুরিয়ে শুধল, রাখ এসব মন খারাপের কথা। আমেরিকাতে কী করলি তাই বল। গধূলি বেলায় বিকেলের অসহ্য রোদ তীব্র এখন অনেকটাই সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো হুইসেল বাজে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পাড়ের নীতিশোচ হাওয়া বেগ বেড়েছে, সেই সাথে বড় আম গাছটার ছায়া ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। ওরু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা দুলিয়ে বসতে বসতে বলল, বলছি। নিকোষ আধারে ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ, সূর্যের শেষ লালিমাটুকু অবশিষ্ট নেই আর। চারিদিকে ব্যবসা গরম, শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তো তাই মনে হচ্ছে। অরু মাত্রই নীলিমাকে গেট থেকে রিস্কায় তুলে দিয়ে ফিরে এলো। ভাবসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপর হাঁটু সমান লম্বা চুলগুলো অনেকটা শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতো আজকাল কষ্ট হয়ে যায় ওর। ও কোনো রকম চুলগুলো মাথার উপর চুরো করে বাঁধতে বাঁধতে অন্তর্মহলের দিকে যাচ্ছিল, তখনই ওপাশের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে সুন্দরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালো মতো ঠাওর করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়াতে ওরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব। আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো, কিন্তু বিশ্বাস করুন আমি মোটেই ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথে এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তিন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটুও ভালো থাকতেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিতব্য মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কি বললো না বললো কিছু শোনা গেল না। উল্টো অনু তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসরাত ছিল কি না, ডাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কলকাতার পিক পিক আওয়াজ হলো, বোধহয় প্রত্যয় লাইনটা কেটে দিল। আর আমি এও জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনো দিনও সুখের মুখ দেখতে পাবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্পষ্ট সুরে কথাটা বলে শুকনো মর্মের পাতার উপর ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর এহেন হাল না হলে অরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে তো কৃতিকের খোঁজ নিত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে অরু। বোনের উপর রাগটা যেন পাহাড় সমান উঠে এসেছে, আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। অরু নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অরুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, আয় বলছি। এভাবে শুধু শুধু মিথ্যে বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কি মানে ছিল আপা? অনু দু হাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অপারক কান্নার তালে। বোনের এভাবে কাঁদতে দেখে মন চলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা 1000 মাইল দূরে থেকেও নাম্বার
সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি। অথচ আমাকে দেখ, চাতক পাখির মতো ছটপট করছি জায়ান কৃত্তিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান কৃত্তিক তো প্রত্যয় ভাইয়ার মতো এতটা সদয় নয়। তাহলে কেন করলি এটা? অরুর কথার পাছে অনু এবার হিচকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতে মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমিও এসব বলে মাকে নিরাশ করি তাহলে মাকে আর বাঁচাতে পারবো না অরু। পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম, এ আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথার যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বললেই সমস্যা কি? অনুর কান্নাকাটি দেখে অরু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল ও গিয়ে মাকে সত্যিটা বলবে, নরম সুরে বলবে, বোঝানোর চেষ্টা করবে। তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখেই দ্রুত জায়গা ত্যাগ করলো অরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে বলল, আমি না হয় জায়ান কৃত্তিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা, হ্যাঁ বৃষ্টি পড়ছে, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল আজমিরি শেখ। বাংলাদেশে ফিরে আজকে প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলো অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলে না আজমিরি শেখ। অরুর চোখের দিকে চাইলে কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমিরি শেখের মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে ছিচ্ছে ভাবলো, বিরক্ত লাগে তার। অজ্ঞতা সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধলেন। কি প্রয়োজন? ওর প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল, তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওদিক থেকে, কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝে সকল শঙ্কাকে হটিয়ে ওর এবার চট করে বলে ফেলল, মা, আপা একজনকে ভালোবাসে। তুমি রেজা ভাইয়ার সাথে আপার বিয়ে দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। অরুর কথা তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেরে গম্ভীর গলায় প্রশ্ন করলেন আজমিরি শেখ। সে আবার কার সাথে নষ্টামো করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিত করে অরুকে বলা হয়েছে সেটা অরু ভালো মতোই বুঝতে পেরেছে, তবুও মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল অরু, প্রত্যয় ভাইয়া। CFOF জেকে গ্রুপ? মায়ের কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়াতে কোথা থেকে যেন শক্ত পোক্ত একটা চপটাঘাত এসে আছড়ে পড়লো অরুর গালে। সেটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চর খেয়ে দুকদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চর খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রাখলো ও অরুর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল অরু, আমি কি একবারও বলেছি মাকে কি এসব বল? তাহলে কেন বললি? অরু ফুপিয়ে উঠে বলল, আমি তো মিথ্যা কিছু বলিনি আপা, তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। অরু কথা শেষ করার আগে অনু তেতে উঠে বলল, কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতেই সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই বল আমায়? অনুর প্রতিটি ঝাঁঝালো কথায় ডুকরে কেঁদে ওঠে অরু। ওর শরীরটাও আজ যে নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবনযাপন তারই তো হদিস নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কিনা তাও জানা নেই অরুর, অথচ সব অপবাদ সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পরে তো এসব অশান্তিরই ভয় পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে তার আগেই আজমিরি শেখ বলে উঠছেন, তোমরা দুজনই এক্ষুনি বাইরে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল, মা, কোথায় খারাপ লাগছে তোমার বলো আমায়?
মাথা টিপে দিব একটু? চুপচাপ বাইরে যাও। আজমের শেখের রাজভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল অনুর। ও তৎক্ষণাৎ অনুর হাত ধরে গম্ভীর গলায় বলল, চল। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাকে বিদায় জানিয়ে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশ ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতে প্রায় প্রতিটি বিকেলেই আকাশ কালো করে তীব্র ঝড়ে ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন এক বিকেল। মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বুনো মহিষের পাল। সেটা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কাল বৈশাখীর সংকেত। চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমি গেট বেরিয়ে আর দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তা একটাও রিকশার দেখা নেই, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে অরুকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা কারের। আর ফুটপাত ধরে এগিয়ে আসতে সহসা গাড়ির কাছ নামে কিছুটা ঘাড় বাঁকিয়ে উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিচিত এক সুদর্শন। চোখে তার রোজ চশমা। অরু কাছাকাছি আসতে লোকটা আগ বাড়িয়ে বলল, আরে অরোরা যে। অরু সম্মোহিনী হেসে জবাব দিল, জি অমিত ভাই। অমিত আরিয়ান। বাংলা একাডেমিতে যার যাতায়াত অহরহ, থাকবে নাই বা কেন। এ পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলের তালিকায় তার বইয়ের নামই সর্বাগ্রে। সাহিত্য কলার সদস্যদের কাছে অমিত আরিয়ান অনেকটা সেলিব্রিটিদের মতন, যে একাডেমিতে আসলেই হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতে অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোমান্টিক জনরার উপন্যাসটি বের হয়েছে, সেটার পর থেকে অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। অরুও স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরে বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোট্টখাটো টিপস। সেখান থেকে মূলত অরুর সাথে মুখ চেনা চিনির পরিচয়। দেখা হলে নিজের ছোট বোনের মতোই লেখালেখিতে 2-1 লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। অরুও বড় ভাইয়ের মতো শ্রদ্ধার নজরে দেখে অমিতকে। মাঝে মধ্যে নিজ থেকে 2-একটা প্রশ্ন করে বসে, যদিও তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে এক আচু আহরণ করা যায় সেই উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করতে কোনো কারণ নেই। আজ অবধি কখনো কোনো মেয়েঘটিত কিংবা অন্য কোনো খারাপ স্ক্যান্ডালে নাম জড়ায়নি অমিতের। অরু অন্তত শুনিনি কখনো। এগুলিতে কি করো? অমিতের প্রশ্নে ভাবনা সুতো ছিল। অরুর মৃদু হেসে জবাব দিল, এই গলিতেই থাকি আমি। ওএমজি, কোথায় থাকো? অরু ইতস্তত কণ্ঠে বলল, জি কৃত্তিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিতেও কেমন যেন দম আটকে আসে অরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে। অমিত আশ্চর্য হয়ে গেল। অরুর কথা চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরী বাড়ির মেয়ে? জামশেদ জান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করলো না অরুর, তাই গতানুগতিক কথা এড়িয়ে অরু দ্রুত পা চালাতে চালাতে বলল, আকাশ কালো করেছে, মনে হয় ঝড় আসবে। আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, জলে পড়বে তো। দরকার নেই, চলে যেতে পারবো। ওর চলে গেছে অনেকক্ষণ। অমিত এখনো সেই দিকে তাকিয়ে থাকতে চুলচে বলল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? ওরও ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে এগিয়ে গিয়ে ঢকঢক করে 1 গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতে কানে ভেসে এলো মামির গা চালানো কথা। বিদেশ থেকে এক কাহিনী করে এসেছে, এখন আবার সন্ধে পর্যন্ত বাইরে বাইরে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়। আমিও দেখব আজমেরি কিভাবে বিয়ে দেয় এই ধিঙ্গি মেয়েগুলোর। একজনকে তো এবারই ছেলেই ফুর্তি করে ছেড়ে দিল, কই আর তো এলো না। জানি আর আসবেও না। যা নেওয়ার ছিল সেটা নিয়ে নিয়েছে, এখন আর কি করবে এ হাড্ডিওয়ালা মেয়েকে দিয়ে? ওরা জানে মামি চোটে আছে, থাকারই তো কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পর আজমির শেখ আর বেটা নিয়ে কথা বাড়ায়নি। সেই তেজে মামিও আর কৃতিক কুঞ্জ ছাড়েনি।
সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমেরি। তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবেই এ বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়ী কাজে শহরের বাইরে গিয়েছে আজমেরি শেখ। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে অনুকে ইচ্ছে মতো কথাই শোনাচ্ছে আজ জাহানারা। জাহানারার যখন এই বাড়িতে ছোট সাহেবকে জড়িয়ে অনুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মতে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে হাঁক ডেকে বলে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে। অরুর 2 পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লায় যাক, তাতে ওর কি? সেই হিসেব মতো ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিলে অরু। জাহানারা হকচকে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহস কার? রূপা ভয়ার্থ কণ্ঠে বলল, জানি না, কখনো দেখিও নি এই মহল্লায়। দেখতে বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না। ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রূপার শেষ কথা কয়েকটা ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। চলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবেও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির করে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, যে এসেছে তার চুলগুলো কি ঘাড় অব্দি লম্বা, আর চোখগুলো কি ভাসা ভাসা? রূপা ছোঁচ উঠে হাসুচোক মাথা নাড়াতেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো অরু। ওর পরনে সুতির স্কার্ট, টপস আর লম্বা চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো। 2 পায়ে কৃতিকের পরিয়ে দেওয়া আর 2টো সোনার নুপুর সেভাবে ছুটছে অরু। তবে অন্দরমহল থেকে বেরোনোর আগে খপ করে ওর হাতটা টেনে ধরলো জাহানারা। চোখ রাঙিয়ে শুধল, কে এসেছে সত্যি করে বলো। ওরও জবাব দিল না। এক ঝটকা নিজের হাত ছাড়ে ছুটে গেল সদর দরজার বাড়ি। তবে কৃতিকের দিকে আর এক পাও এগোতে না দিয়ে ওকে আরও শক্ত করে চেপে ধরল জাহানারা। হুট করে এভাবে টেনে ধরা সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। ঠিক তখনই একজোড়া মহাবিষ্ট ভাষা ভাষা চোখ স্থির হলো অরুর চোখে। চোখের সামনে অরুকে দেখা মাত্র হাতের হকস্টিকটা দূরে ছুঁড়ে মারল কৃতিক। তারপর দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিককে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকে উঠল অরু। এক্ষুনি তো রেজার চেলাপেলা রাগ কৃতিকের উপর নিজের রাগ ঝাড়তে উদ্যত হবে, তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার কি মানে? অরু সেদিকে তাকে 2 হাতে ভর করে উঠতে যাবে, তখন কৃতিককে একের পর এক তীব্র কষাঘাত করতে লাগলো রেজার লোকেরা। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ল অরু। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা তুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক এক ধ্যানে অরুর দিকে তাকে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে চোট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের। ওর হাতের পিঠ দিয়ে চোটের রক্তটুকু মুছতে মুছতে ক্রু হাসি হাসলো অরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জের মালিকই কিনা মার খাচ্ছে, তাও বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্যে সফল হয়েছে। অরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের 2 ঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না অরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এই বাড়ির ছোট সাহেব। অরুর শেষ কথাতে চমকে উঠে ভয় তটস্থ হয়ে 2 কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কৃতিক কিছু না বলল। এলিসা, অর্ণব আর সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখে দৌড়ে এসে এক একটাকে ইচ্ছে মতো রাম ধুলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল অরুর দিকে। অরুও কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে চাপড়ে ধরবে কৃতিক। কিন্তু আদতে তেমন কিছুই হলো না। কৃতিক এগিয়ে এসে অরুকে ধরা তো দূরে থাক, ওর ধারে কাছেও এলো না। উল্টো অরু এগিয়ে এসে ওর ক্ষত স্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে সরে যায় কৃতিক।